আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আসমিয়া ওয়ান যে ক্লাসগুলো আছে, যেটার নাম দিয়েছি দ্য আর্ট অফ ইনভেস্টমেন্ট ম্যানেজ। তো গত পর্বে আমরা যারা ভিডিওটা দেখেছি, ইউটিউবে আমরা দিয়ে রেখেছি আসমিয়া কি, কেন, কিভাবে শিরোনামে। ওখানে আমরা আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পর্যন্ত গিয়েছি। আজকে আমরা একেবারেই শুরু থেকে আমরা এমন কিছু আলাপ করব যে আলাপগুলো প্রসঙ্গক্রমে আমরা জ্ঞানের অনেক বিষয় খুঁজে পাব। অর্থাৎ আমরা যে শুধুমাত্র আমাদের বিষয়বস্তু নিয়ে কথা বলবো তা না, প্রাসঙ্গিকভাবে নানা ধরনের কথা চলে আসবে। ফলে কি হবে, আমরা রিলেট করতে পারবো এবং বুঝে ফেলবো পুরো বিষয়টা। তো দেখেন, আজ থেকে 5 বছর 3 মাস আগে, অর্থাৎ বা 2 মাস আগে বলা যায়, আগস্ট 2020 সালে আমরা জার্নি শুরু করি। আমাদের প্রথম যে প্রতিষ্ঠানটা সেটা হচ্ছে ওয়ালমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড। এখানে আমাদের বক্তব্য ছিল যে একেবারে সুই থেকে বিমান পর্যন্ত যা কিছু মানুষের জীবনে দরকার, ওয়ালমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে যাত্রা শুরু। সেখানে ব্যাপারটা কি, বিজনেস মানুষ কি কি কারণে করে। দেখেন, এসএমই যদি আমরা বলি, স্মল মিডিয়াম এন্টারপ্রেনারশিপ, যেটাকে আমরা বলি ছোট ব্যবসা। এই ছোট ব্যবসার ক্ষেত্রে কি ঘটে, ইন জেনারেলি দেখা যায় মানুষ ছোট ব্যবসা শুরু করি আমরা যে অন্য কেউ করছে, আমি হয়তো আরো একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বসবো, আমার আশপাশে অনেক কাস্টমার আছে, তারা আমার কাছ থেকে পণ্য কিনবে। এসএমইর ক্ষেত্রে যে বিষয়টা দেখি আমরা, সেটা হচ্ছে পণ্য নিজস্ব নয়। তাহলে এসএমই বিগ বিজনেসের একটা পার্ট। স্মল মিডিয়াম এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা বড় ব্যবসার একটা পার্ট। কোন অর্থে, বড় ব্যবসা থেকে যে আইডিয়া বা যে ইনোভেশন থেকে পণ্য ও সেবা তৈরি হয়, সেই পণ্য ও সেবার বাজারজাতকরণের বা কাস্টমারের কাছে যে প্লেসমেন্টটা হয়, কাস্টমার কোথা থেকে কিনবে, সেই কেনার জায়গাটা হয়ে ওঠে এসএমই। এটা সাধারণত আমরা দেখি ছোট ব্যবসার ক্ষেত্রে। তো বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা দেখব প্রচুর পরিমাণে ফ্যাক্টরির মালিকেরা আছেন, যারা হয়তো নতুন কোনো পণ্য উৎপাদন করেছেন অথবা পুরনো পণ্য নিয়েই তারা কাজ করছেন। উৎপাদন করে বসে আছেন, কিন্তু মার্কেটিংয়ের যথাযথ আইডিয়া না থাকার কারণে হোক, অথবা মার্কেটিং কিভাবে করতে হয় সেটা না জানার কারণেই হোক, অথবা যথাযথ মার্কেট তৈরি করতে পারার সেই জায়গাটায় পৌঁছাতে না পারার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, ফ্যাক্টরি আছে, পণ্য তৈরি করে বসে আছেন, কিন্তু বাজারজাত করতে পারছেন না। তো এটা আমরা অনেক উৎপাদকের ক্ষেত্রেই আমরা কিন্তু এটা দেখি যে যথাযথভাবে পণ্য তৈরি করা সত্ত্বেও বাজারজাত করতে পারছেন না, বা বাজারজাত করার যথাযথ জায়গাটা তাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি না। এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখছি। তো ওয়ালমার্ট থেকে আমরা কি আইডিয়াটা জেনারেট করলাম, আমরা আরওআইতে আবার যাব, কিন্তু তার আগে এই বিষয়গুলো একটু বোঝা জরুরি, তাই আমরা প্রতিষ্ঠান ধরে ধরে আলাপটা করছি। ওয়ালমার্কের ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আমরা আগে মার্কেটে একটা জায়গা তৈরি করব। সেটা কিভাবে করব, সিএম করে আমরা করতে শুরু করলাম, অর্থাৎ যেটাকে বলা হয় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। অন্যের ফ্যাক্টরি আছে, সেখানে আমাদের ব্র্যান্ডে পণ্য বানিয়ে দিল, আমরা সেগুলোকে বাজারজাত করে করে
আমরা টেস্ট কেস হিসেবে অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। এটা আমরা করেছি প্রথম বেশ কিছুকাল। তো সেখান থেকে আমরা যেটা দেখলাম যে ভালো পণ্য, গুণগত মানসম্মত পণ্য যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে তার যথেষ্ট মার্কেট বাংলাদেশে আছে। এখন আমাদের আইডিয়াটা কি? আমরা যেহেতু এইখানে প্রশ্ন চলে আসবে দ্বিতীয় ধরনের বিজনেসের, যে আইডিয়েশন বেস বিজনেস বা যেটাকে বলা হয় আইডিই, অর্থাৎ আইডিয়া ড্রিভেন এন্টারপ্রেনারশিপ। বা আইডিই। আইডির ক্ষেত্রে কি হয়, আপনি শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, আগে আপনাকে চিন্তা করতে হবে যে মার্কেটে তো এক্সিস্টিং অনেক ধরনের পণ্য ও সেবা আছে, তাহলে আমার পণ্যটা কেন নিবে? একজন ক্লায়েন্ট এক্সিস্টিং মার্কেটের প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমার পণ্যটা কেন নিবে? এই জায়গাটায় হচ্ছে আইডির একটা গুরুত্ব আছে। তাহলে আইডির জায়গাটা হচ্ছে আমার পণ্য কেন নিবে? এই প্রশ্নটা একজন উৎপাদককে তার বিজনেসের এক্সপান্ডেশনের জায়গাটা থেকে বা এই চিন্তার জায়গাটা থেকে তার নিজেকে প্রশ্নটা করতে হবে যে হোয়াই, কেন আমার পণ্য নিবে মানুষ? আমরা একটু যুক্ত করি এই জায়গাটায়, কেন নিবে? সেক্ষেত্রে আমাদের বর্তমান বাজার ব্যবস্থার যে সংকটগুলো সেগুলো লক্ষ্য করতে হবে। এক্ষেত্রে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু বিজনেসের জন্য যে টাইপের পরিবেশ, যে টাইপের ব্যবস্থাপনা থাকা দরকার, যে ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে যা কিছু থাকা দরকার, সেটা কিন্তু এখনো সেইভাবে আমরা গড়ে তুলতে পারিনি। বা আমাদের দেশে আমাদের যারা পথ প্রদর্শক, আমাদের যারা নীতি নির্ধারক, তারা সেভাবে করে কিন্তু এখনো পরিবেশ তৈরি করে দিতে পারেননি। এর পিছনে হয়তো নানা কারণ আছে, পলিটিক্যাল কারণ আছে, সোশ্যাল কারণ আছে, কিন্তু এখনো সেই কলোনিয়াল মডেলেই চলছে। এখনো বিজনেসম্যানদেরকে যে পরিমাণ হ্যাসেল পোহাতে হয় একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে গিয়ে, তাতে করে বিজনেসের আগ্রহই অনেকের নষ্ট হয়ে যায়। এটাও একটা কারণ যে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে বা আমাদের ম্যাক্সিমাম জনগোষ্ঠী বা আমাদের তরুণেরা চাকরির জন্য শুধুমাত্র মানসিকভাবে তৈরি হয়, বিজনেসের জন্য নয় জেনারেলি। কেন? এটার পিছনে অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা, যে অনেকেই এই হ্যাসেল বা এই যন্ত্রণাটা পোহাতে চায় না। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইনোভেটিভ সেই জায়গাটা কি, কি সেই ইনোভেশন যে কারণে একজন মানুষ অন্যের পণ্য না নিয়ে আপনার পণ্য নিবে। অথবা আমরা যদি আমাদের ক্ষেত্রে প্রশ্নটা করি যে অ্যানাদার এক্সিস্টিং প্রোডাক্টের জায়গায় আমাদের পণ্য কেন নেবে? প্রথম কথা, মানুষের ট্রাস্ট ইস্যু আছে। যা বলা হয় যে পণ্যের ক্ষেত্রে এই 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 বিষয়গুলো থাকবে বা আমার পণ্যে এই এই বিষয়গুলো আছে, বিজ্ঞাপনে দেখা যায় না? কিন্তু যা দেখা যায় পরে গিয়ে দেখা যায় যে তা সত্য নয়। যেমন ধরেন আমরা কেউ কি আমাদের বাসায় ল্যাক্টোমিটার রাখি, যে দুধের মধ্যে ভেজাল আছে কিনা, পানি আছে কিনা, কতটুকু আছে, কতটুকু দুধ আছে, কতটুকু পানি আছে, এগুলো তো আমরা লক্ষ্য করি না। লক্ষ্য করার জন্য তো আমরা ল্যাক্টোমিটার রাখি না। অথবা আমরা তো কোনো এমন কোনো মেশিনারিজ রাখি না যেগুলো দিয়ে আমরা পরিমাপ করতে পারি যে এই মশলাটার মধ্যে সত্যিকার অর্থেই মশলা আছে নাকি সাথে আরো কোনো ভেজাল্লা কিছু আছে। এগুলোর তো কোনো
পরীক্ষা নিরীক্ষা করার কোনো জায়গা আমাদের নাই, সাধারণ মানুষের থাকেও না। তাহলে সেক্ষেত্রে মানুষ কেনে কোন জায়গাটা থেকে একটু খেয়াল করে দেখেন, ট্রাস্ট ইস্যু। তার মানে ট্রাস্ট ইস্যুটা তৈরি হয় এবং সেটা একটা প্রতিষ্ঠান যখন ব্র্যান্ড হয়ে ওঠে, একটা প্রতিষ্ঠান যখন তার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে সক্ষম হয়, তখন এই ট্রাস্ট ইস্যুটা কভার হয়। যা বলবো তাই দিব, এটাই হচ্ছে অনেক তাত্ত্বিক আলোচনা, অনেক গভীরের আলাপ করে অনেক কিছু বলা যেতে পারে, বাট অত জটিলতায় না গিয়ে সহজ সাবলীল ভাবে বলতে হবে যে একটা ব্র্যান্ড যে দীর্ঘমেয়াদী ব্যবসা করবে সে কখনোই মানুষকে ঠকাতে পারে না, যা বলবে তার বাইরে যেতে পারে না। এরপরে ধরেন অন্য একটা উদাহরণ দেওয়া যাক। ধরেন আম দিয়ে তৈরি করা জুস। এখন আমরা জানি যে 1 কেজি আম 80, 90, 100 টাকা, কিন্তু সেটা যদি পাইকারি রেটে কেনে তাও 50-এর কম নয়। তো এরকম লক্ষ লক্ষ কেজি আম কিনবে, সেই আম থেকে জুস তৈরি করবে, সেই জুস বাজারজাত হবে। কিন্তু আমরা আমের জুসের নামে যা খাই সেটা আমের জুস কিনা, এটা কিন্তু সকলের মধ্যে জিজ্ঞাসা আছে, কিন্তু তারপরে কোটি কোটি টাকার আমের জুস বিক্রি হচ্ছে। এখন আপনার ফরেন পার্টিকেল হিসেবেই তো শরীরের মধ্যে যা কিছু যায়, ধরেন খাদ্য, পানীয়, তারপরে হচ্ছে বায়ু অর্থাৎ নাক দিয়ে আমরা যা কিছু গ্রহণ করি, এগুলো তো সব আমাদের দেহের ভিতরের বিষয় না, এগুলো তো ফরেন পার্টিকেল। এইগুলো গিয়েই তো আমাদের শরীরে যত রোগ শোক তৈরি করে। তাহলে সেই ব্যবসায়ীরা কোনোভাবেই যেন রোগ শোক তৈরির কারণ না হয়। কারণ দেখেন, বাংলাদেশে প্রতি বছর 3 থেকে 4% পরিবার দারিদ্র্য সীমার নিচে চলে যায়। তার মানে দারিদ্র্য সীমার উপরেও তো একটা জনগোষ্ঠী যায়, আবার নিচেও তো চলে যায়, কেউ ধনী হয় কেউ গরিব হয়। এইখানে একটা ব্যাপার ঘটছে যে কিছু মানুষ শুধুমাত্র পরিবারের কোনো একটা সদস্যের অত্যন্ত ভয়ঙ্কর রকমের কোনো একটা রোগ হয়েছে, সেই রোগের চিকিৎসা করাতে গিয়ে যা ঘটি বাটি জমি জমা ছিল সব বিক্রি করে তারপরে তাকে চিকিৎসা করাতে গিয়ে রোগী বাঁচলো অথবা বাঁচলো না, যাই ঘটুক না কেন, চেষ্টাটা তো করি আমরা, ফলে পরিবারটা গরিব হয়ে গেল। এরপরে ওই পরিস্থিতি থেকে বাউন্স ব্যাক করা অনেক মানুষের জন্য সম্ভব হয় না। তাহলে এই যে রোগগ্রস্ত মানুষটা তৈরি হলো, এর পিছনে যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে কি খাচ্ছে সে, কি ব্যবহার করছে সে। তাহলে যা খাচ্ছে, যা ব্যবহার করছে তার সবটা তো ন্যাচারাল নয়, আবার যা ন্যাচারাল ব্যবহার করছে সেখানেও তো ঝামেলা আছে। কারণ চাষাবাদের ক্ষেত্রে যেই টাইপের পেস্টিসাইড থেকে শুরু করে মানে পোকামাকড় দমনের জন্য যা কিছু ব্যবহার করা হয় তার সবকিছু তো কোনো না কোনোভাবে রোগ সৃষ্টিতে দায়ী। তো এই জায়গাগুলো কিন্তু অনেক গভীরের জায়গা, এগুলো নিয়ে কথা বললে অনেকের গায়ে লাগে, বাট বাস্তবতাকে কি আমরা অস্বীকার করতে পারি না। এই জায়গাটা থেকেই আমরা ওয়ালমার্কের পক্ষ থেকে আমাদের যে ভিশন, সেই ভিশন বাস্তবায়ন হতে যদি আরো আমাদের 2-4 বছর লাগে, তারপরেও আমরা সংগ্রাম করে এগিয়ে যাব যে আমরা যা বলবো তাই আমরা দিব। এটাই হচ্ছে ওয়ালমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের বক্তব্য। এই জায়গাটা থেকেই খাদ্য, পোশাক, তারপরে হচ্ছে বাসস্থান, এরকম মৌলমানবিক চাহিদার যে জায়গাগুলোতে বিভিন্ন ধরনের পণ্য সেবা ব্যবহার করার ব্যাপার আছে, সেই জায়গাগুলো নিয়ে কাজ করছে ওয়ালমার্ক। সেক্ষেত্রে আমরা প্রাইমারিলি এই আসমিয়া প্রজেক্টে বাজেট ধরেছি একের মধ্যে আমরা এই ওয়ালমার্কের বিষয়গুলো আনিনি, কিন্তু আমরা যদি 1 থেকে 5-এর কথা বলি তাহলে এই আসমিয়া 1 থেকে 5-এর মধ্যে আমাদের টোটাল 300 crore টাকা বা 300 কোটি টাকার বাজেট আমাদের আছে। আমরা কিন্তু ওপেনলি বলছি, এটা ইউটিউবেও যাবে। তার মানে আমাদের ইন্টেনশনটা যে গুড সেটা আমরা ওপেনলি বলছি। আমাদের এখানে কোনো লুকো ছাপার ব্যাপার নেই, কোনো চোরামি বদমাইশি চাতুর্যের ব্যাপার নেই। খুব স্ট্রেট সত্য কথা হচ্ছে আমরা 1 থেকে 5 নম্বর প্রজেক্ট পর্যন্ত 300 crore টাকার আমরা একটা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা মার্কেটে নেমেছি।
এবং এক্ষেত্রে আমরা গত 5 বছরে যে বিশাল কর্মযজ্ঞ করেছি, যে অনেক ধরনের কর্মকাণ্ড করেছি, সেখান থেকে আমাদের যে এক্সপেরিয়েন্স গ্যাদার হয়েছে, সেই এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিচ্ছি। অর্থাৎ সেই এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা আমাদেরকে গাইড করছে। এটা হচ্ছে, আমি খুব ছোট করে বললাম। এরপরে কিন্তু ইনোভেশনের ক্ষেত্রে আরো অনেক ইস্যু আমরা টানতে পারি, কিন্তু একটা আলাপ করতে গেলে, আমি যেহেতু জাস্ট আজকের আলোচনায় আসমিয়াতে আমাদের আরটিভি টিএনএইচ গ্রুপের যে কোম্পানিগুলো, মানে কোম্পানিজগুলো আছে, সেগুলোর সম্পর্কে একটু ছোট ছোট করে বলা এবং আরওআই নিয়ে একটু কথা বলা, এটা আজকের পর্বে, আজকে আমাদের 8 নম্বর পর্ব, এটা আজকে আমরা এতটুকুই থাকবো। এবং এর মধ্যে প্রাসঙ্গিকভাবে যে আলাপগুলো আসবে তাতে আমরা বুঝে যাব যে কি করা উচিত। তাহলে এই ওয়ালমার্কের আলোচনার এই অংশে আমি শেষ একটা কথা বলবো যে দেখেন, পণ্য শুধু বানাতে পারলেই হবে না। পণ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, যেটা বিজনেস সায়েন্টিস্টরা বলেন, বিজনেস ফিলসফাররা বলেন, যেমন আমেরিকান ফরমোস্ট বিজনেস ফিলসফার ব্রায়ান ট্রেসি আছেন, জিম রন আছেন, এরকম সারা ওয়ার্ল্ডে অনেক বিজনেস ফিলসফার্স আছেন যারা অনেক বিজনেসের অনেক গভীর জ্ঞান রাখেন, মানে বছরের পর বছর। যেমন জিম রন গত 4-5-4.5 দশক ধরে মানুষকে এই বিষয়ে শেখাচ্ছেন, ব্রায়ান ট্রেসি শেখাচ্ছেন। তারাও মিলিয়নিয়ার, তারাও এই বিজনেসের নলেজ, তাদের পণ্য সেবা, তাদের পণ্য সেবাই হচ্ছে বিজনেসের নলেজ। এই অ্যাডভাইজারি সাপোর্ট দিয়ে দিয়েই তারা বিভিন্ন ব্র্যান্ডগুলোকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেন। তো তারা একটা কথা বলেন যে আপনি যা বিক্রি করতে পারবেন তাই বানান, যা বানাতে পারেন তাই বানায়েন না। আমাদের সোসাইটিতে যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই বিষয়ে কোনো শিক্ষা নাই, তাই এইভাবে করে শেখানো হয় না, বা একেবারে বোধগম্য ভাষায় সাধারণ মানুষের কাছে এই বার্তাগুলো নেই। তাই আমি আজকের আলোচনায় এই যুক্তটুকু করছি যে ভাই, যা বানাতে পারেন তাই বানায়েন না, যা বিক্রি করতে পারবেন, অর্থাৎ মার্কেটে যা ডিমান্ড আছে সেইটা বানাতে পারেন কিনা সেই দিকে নজর দিতে হবে। আর এই ক্ষেত্রেই প্রশ্ন চলে আসে যে কি বানাবো, কি বানাবেন, মার্কেটের কাছে জিজ্ঞেস করেন, মার্কেটের সমস্যাগুলোকে ধরতে হবে। এর জন্যই বলা হয় যে প্রবলেমস আর দ্য অপরচুনিটিস, সমস্যাই হচ্ছে সুযোগ। কি সুযোগ? সমস্যা ধরে আপনি সমাধান বানাবেন, কোটি কোটি পিস পণ্য বিক্রি হবে। এক এক পিস থেকে আপনার 10 টাকা করে লাভ হলে 1 কোটি পিসে আপনার 10 কোটি টাকা আয় হবে। এটাই হচ্ছে বিজনেসের বৈশিষ্ট্য। আশা করছি বোঝাতে পেরেছি। তো চলেন এরপরের প্রতিষ্ঠানটা নিয়ে একটু ছোট্ট করে কথা বলি। আজকে অনেক বড় করে আমরা আলাপ করব না, ছোট্ট ছোট্ট করে আলাপ করব, যেহেতু এটা ধারাবাহিক আলোচনা, প্রত্যেক পর্বে আমরা কিছু কিছু আলাপ করব। এরপরে দেখেন, ওয়ালমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের তো আমরা কথা বললাম, আপনারা যখন ফুল নেমটা আপনারা এডিটে পেয়ে যাবেন। এরপরে আছি কম্পোজারের কথায়। আমরা দ্বিতীয় যে প্রতিষ্ঠান করলাম, এটা তৃতীয় প্রতিষ্ঠান কম্পোজার। এর আগে আরেকটা প্রতিষ্ঠান করে উৎসাহ পাবলিকেশনস। তো আমার মনে হয় যে একটু এর মাঝখানে আমরা উৎসাহ পাবলিকেশনস, বা যেটাকে আমরা পরবর্তীতে অর্কেস্ট্রা বলছি, অর্কেস্ট্রা এবং উৎসাহ। আচ্ছা দেখেন, এই মুহূর্তে বাংলাদেশে কর্মক্ষম মানুষ আছে কত? কর্মক্ষম মানুষ আছে 12 কোটি থেকে 13 কোটি। আমরা যদি রাউন্ড ফিগার 10 কোটিও ধরি, এর মধ্যে মাত্র 1,17,00,000 মানুষের মতো আছেন যাদের পরিপূর্ণভাবে যে আর্থিক নিরাপত্তার জায়গাটা, অর্থাৎ কাজের আর্থিক নিরাপত্তা বলবো না, বলবো কর্মক্ষেত্রের নিরাপত্তা আছে, অর্থাৎ তার কাজের গ্যারান্টি আছে যে সে একটা সাস্টেইনেবল একটা লাইফ লিড করছে। তার মানে মোট জনসংখ্যার হিসেবে সেটা কিন্তু 6%-এর বেশি না। যদি আমরা 17-18 কোটি বা 20 কোটি জনগোষ্ঠী ধরি, তার মধ্যে 1 কোটি 1 কোটি মানুষের মাত্র নিশ্চিত জীবন আছে, বাকি মানুষ অনিশ্চয়তার মধ্যে ভুগছে। কারোর চাকরির গ্যারান্টি নাই, কারোর আয়ের গ্যারান্টি নাই, কোনো কিছুর গ্যারান্টি নাই। এর জন্য যখন মানুষের অনিশ্চয়তার মধ্যে থাকে মানুষ, তখনই কিন্তু মানুষের মধ্যে ওই মানে এক ধরনের প্যারানয়েড ভাব চলে আসে, এক ধরনের অস্থিরতা। কি করব, তাদেরকে উত্তেজিত করা খুব সহজ হয়ে যায়, যে কারণে আমাদের দেশের মানুষ এত উত্তেজিত।
একটু কিছু করলেই, একটু কিছু ঘটলেই আমরা আতঙ্কিত হয়ে যাই, কারণ আমাদের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই। যদিও এটা একটা বাকওয়াজ যে কোনো কাঁধেই কোনো কারো লাইফই কখনো নিরাপদ থাকে না। এর জন্য জ্ঞানীরা বলেন বা ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্ট পিপলেরা বলেন যে নিরাপত্তার জন্য নয়, মুক্তির জন্য কাজ করতে হয়। এটাকেই ফ্রিডম বলে। এর জন্য ফ্রিডমের জন্য কাজ বা মুক্তির জন্য কাজ আর নিশ্চয়তা সৃষ্টির জন্য বা সিকিউরিটির জন্য কাজ এক নয়। তাহলে আমরা অর্কেস্ট্রা প্লাস উৎসাহ, এই জায়গাটায় আমরা কি করছি? আমরা বলছি যে এই যে অনিশ্চিত জীবনে যারা আছি, তারা যেন একটা নিশ্চিত জীবন পেতে পারি বা নিশ্চিত জীবন সৃষ্টির জন্য যে জ্ঞানগুলো জরুরি, সেই জ্ঞানের জায়গাটা আমাদের দেশে যথেষ্ট পরিমাণ নেই। তরুণরা জানেই না কি করবে। এখন জানে না, জানাবে কে? জানাবে জ্ঞানীগুণীরা। তো জ্ঞানীগুণীরা আমাদের কয়টা বিজনেসম্যান আছে যে বই লেখে? কয়টা বিজনেসম্যান আছেন যে রেগুলার বেসিসে বক্তব্য দেয়? যে যেমন ধরেন আমি এত ধরনের বাধা বিপত্তি আছে, আমাকে যতভাবে চুপ করিয়ে দেয়া যায় ততভাবে চুপ করানোর প্রচেষ্টা চলে, তারপরেও আমি এই যে নানা ধরনের কর্মকাণ্ড, ভিডিও টিডিও, লেখালেখি করে যাচ্ছি। কেন করছি? কারণ আমাদের মানুষগুলো জানে না। আমি নিজেও জানতাম না। তখন আমার মনে হয়েছে যে আমি যা জানি না বা জানতাম না বলে আমার জীবনটার মধ্যে অনেক দুঃসহ যন্ত্রণা গেছে, তাহলে সেইগুলো আমি পরবর্তী প্রজন্মের জন্য পথটা একটু সহজ করে দেই না। এর জন্য আমি যা জানি তা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে অনেক মানুষের উপকার হবে। দ্যাটস ওয়াই আই এম ট্রাইং মাই বেস্ট টু ডু দ্যাট। এর জন্য কিন্তু বই কিতাব লেখা থেকে শুরু করে বক্তব্য দেয়া, রেগুলার লেখালেখি করা, সবকিছুই করছি। এখন আমরা জ্ঞান পাচ্ছি কোথার থেকে? জ্ঞান পাচ্ছি আমরা সাধারণত ওয়েস্ট থেকে। বিশেষ করে ধরেন আমেরিকান বইগুলোর কথা যদি বলি, আমেরিকা থেকে হিউজ বিজনেসের বই আছে। এখন ওই বইগুলোকে অনেকে, আমাদের দেশে অনুবাদক আছে, সেই সব অনুবাদকেরা ব্যক্তি জীবনে যথেষ্ট জ্ঞান গরিমা রাখলেও বিজনেসের জ্ঞানের জায়গাটায় তাদের জ্ঞান অত্যন্ত ক্ষুদ্র। তারা জাজমেন্টাল। তাদের অনুবাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্রকৃত ভাবটা আসে না, কারণ যে যা বোঝে না সেই বিষয়ে তার বক্তব্যটা সঠিক হয় না। এখন যে সাইকোলজিতে মাস্টার্স, পিএইচডি করে ফেলেছে, তাকে যদি আপনি ফিজিক্স বুঝাইতে বলেন, সে ফিজিক্স সম্পর্কে যতটুকু বুঝাতে পারবে সেটা আপ টু দা মার্ক হবে না। তো এখন উৎসাহ এবং অর্কেস্ট্রা থেকে আমরা এই জায়গাটায় বললাম যে অনুবাদ নয়, ভাবানুবাদ হওয়া দরকার, ভাবের অনুবাদ হওয়া দরকার। কারণ আমেরিকার বিজনেস প্যাটার্ন একরকম, বাংলাদেশের বিজনেস প্যাটার্ন একটু বাংলাদেশের মতো করে ইম্প্রোভাইজ করার ব্যাপার আছে, কাঠামোগত অনেকগুলো জায়গার ব্যাপার স্যাপার আছে। এর জন্য বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ বই দরকার। এখন সেটা যেমন আমরাও লিখব, তেমনি গবেষকরা অনেক, ধরেন আমাদের দেশে তো একটা লেখকের ক্ষেত্রে ওইভাবে অর্থায়ন করা হয় না। একটা লেখক বই লিখেই টাকা পয়সা অর্জন করছেন এমন তো আমাদের দেশে খুব বেশি দেখা যায় না। একমাত্র হুমায়ুন আহমেদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। তাও উনি কি আর বিজনেস বিষয়ক বই লিখেছেন? না, লেখেননি। ওনার বই উপন্যাস বা অন্যরা আবার সমালোচনা করে অপন্যাসও বলে যে এগুলো দিয়ে মানুষের কোনো লাভ টাভ হয় না, মানুষ একটু হাসে কাঁদে, এতটুকুই হয়। দ্যাটস অল, ওকে, এই আমাদের জীবন। কিন্তু একটু চিন্তা করে দেখেন, হারারি সাহেবের রিসেন্ট টাইমে, ইউভাল নোয়া হারারি, তার রিসেন্টলি যে বইটা ছাপা হয়েছে নেক্সাস, একেবারে সেই স্টোন এজ বা প্রস্তর যুগ বা পাথরের যুগ থেকে এই এআই যুগ পর্যন্ত যে ইনফরমেশন নেটওয়ার্ক, এইটার উপর লিখিত একটা বই। এই বইটার 45 মিলিয়ন কপি বিক্রি হয়েছে, মানে 4.5 কোটি পিস বিক্রি হয়ে গেছে। আর 4.5 কোটি পিস থেকে তার যদি 10 টাকা করে থাকে তাহলে তার 45 কোটি টাকা আয় হয়েছে। সে কোটিপতি, সে কিন্তু বিলিয়নিয়ার, বই লিখে বিলিয়নিয়ার। আমরাও চাই যে আমাদের দেশে প্রচুর পরিমাণে এই জায়গাটার সুযোগ আছে। অন্তত যারা ফ্লোটিং পিপল তারা 2, 4, 500, 1000 টাকা দিয়ে একটা বই কিনে যেন এমন একটা পথ খুঁজে পায় যে পথ থেকে সে উত্তরিত হতে পারে, জীবনে একটা জায়গায় পৌঁছাতে পারে। ওই লক্ষ্যেই কিন্তু আমরা অর্কেস্ট্রা এবং উৎসাহ নিয়ে কাজ করছি। এখানে
পরবর্তী ধাপে ডিজিটাল বুক, ই বুক, যত ধরনের বইয়ের জগতের ব্যাপারটা তো ডে বাই ডে আরো অন্যরকম হবে। এক্ষেত্রে প্রশ্ন চলে আসে যে অর্কেস্ট্রা এবং উৎসাহ থেকে কিন্তু আমরা পূর্ণ নামে একটা এআই জেনারেট করার জন্য আমরা কাজ করছি। সেটার পরিপূর্ণ R&D আমাদের করা শেষ, আর্কিটেকচার করা শেষ, এখন শুধু আমরা কোডিং করে জিনিসটা বানাবো। এটা কেন করছি? যে একজন মানুষ যে পড়তে চায় না, সে আমাদের পুনরের কাছে গিয়ে হেডফোন গুঁজে পুনরের সাথে কথা বলতে পারবে। এটার একটা দারুণ আইডিয়া আছে, এতটুকুই শুধু বললাম, আশা করছি খারাপ লাগবে না। এরপরে কম্পোজার, এটা রিয়েল এস্টেট কোম্পানি। এখন রিয়েল এস্টেটের জায়গাটায় কি ঘটে, আমাদের দেশে দেখবেন যে এক জমি 5 জনের নামে বিক্রি হয়, মানে 5 জনের কাছে বিক্রি হয়। এগুলো কিভাবে হয়? এই কিভাবেটা আমাদের তো ধরতে হবে, তাই না? সংকটটা আছে আমাদের দেশে। আমাদের দেশে এইসব জায়গাগুলোতে নানা ধরনের সংকট আছে। এগুলো করা যায় হচ্ছে সিস্টেমেটিক দুর্বলতার কারণে। সিস্টেমকে ঠিক করা গেলে এগুলো কোনোটাই কোনো সমস্যা না। সেই সিস্টেমকে ঠিক করার জন্য আমরা যদি মূল বক্তব্যটা বলি, যে কম্পোজারের মূল বক্তব্যটা কি, মূল বক্তব্য হচ্ছে, আমরা এখানে 2টা বক্তব্য দিব, আমি এর বেশি বলবো না, বাকিটা পর্যায়ক্রমে আমাদের ধারাবাহিক আলোচনা তো চলে আসবে। দেখেন, আমাদের যেভাবে 1 তলা 2 তলা ঘর বাড়ি হচ্ছে, বাবা থেকে সন্তান, মানে মানুষের যে পৃথিবী, সেই পৃথিবীটা তো এরকম পিরামিড শেপে। মনে করেন মুসলিম বা আব্রাহামিক রিলিজনের যে বিশ্বাস, সে বিশ্বাস অনুযায়ী আমরা কি মনে করি, আদম হওয়ার মাধ্যমে শুরু, তাই তো? এই আদম হওয়া, তার আন্ডা বাচ্চা, 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 এইভাবে করে 824 কোটি। এই না, এইভাবে তো 824 কোটি আইছে। আদম হওয়া দিয়ে শুরু করেই তো বাড়ছে। তো এখন চিন্তা করেন, এরাই তো ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। 194টা জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ কয়টা? 194টা। এই 194টা দেশে যত মানুষ দেখতেছেন, সব তো আদম হওয়ারই সন্তান, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তাই না? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে যেভাবে করে বাবা মা তার 4টা-5টা সন্তান, 4টা-5টা সন্তান 4টা-5টা বাড়ি করছে, 1 তলা 2 তলা বাড়ি। এতে করে কি হচ্ছে, যার যার গ্রামের দিকে তাকিয়ে দেখেন, যার যার গ্রামের দিকে আমরা তাকাই। আমি আমার গ্রামের কথা বলি, যেসব জায়গায় দিনের বেলা যেতেও ভয় পেতাম, সেখানেও এখন ঘর বাড়ি ভরা। মাত্র 30 বছরের মধ্যে একদম জমি জমা সব দখল হয়ে গেছে, মানুষ ঘর বাড়ি বানাচ্ছে। এই মানুষগুলোর মধ্যে তো সচেতনতা নেই যে এইভাবে যদি আমরা 1 তলা 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং বানাতে থাকি, তাহলে আমাদের তো আগামী 10 বছর 20 বছরের মধ্যে আমাদের জমি জমা বলে কিছু থাকবে না, চাষযোগ্য জমিই থাকবে না। ফলাফলটা কি ভয়ঙ্কর হবে? আমাদেরকে খাদ্যের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে। তো এটা তো ভালো কথা না। স্কাই ইজ দ্য লিমিট। আমরা উপরের দিকে ডেভেলপ করি, 100 তলা বিল্ডিং হোক না, কিন্তু আনফরচুনেটলি আমাদের গভর্নমেন্টগুলো এই জাতীয় কর্মকাণ্ড অনুমোদন দেয় না। তো এইগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই, বিশাল রাজনৈতিক আলাপ, এই হ্যান করেন গা ত্যান করেন গা, সব রাজনৈতিক আলাপগুলো এরকম, এই সেই, কিন্তু এই সব মৌলিক আলাপ শুনি না। তাই রাজনীতি নিয়ে আমার কোনো আগ্রহও নাই, ভালো লাগে না, যদিও আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। যে আমাদের চাষযোগ্য জমি কমে যাচ্ছে, তাই আমরা বলছি যে 1-8-64-500, 1 হচ্ছে মনে করেন কেন্দ্রীয়ভাবে ঢাকা, 8 হচ্ছে 8টা ডিভিশন, 64 হচ্ছে 64টা জেলা, 500 হচ্ছে উপজেলা, 496টা উপজেলা, ওটাকে আমরা ভেঙে 500টা ধরলাম। তাহলে সব মিলিয়ে দাঁড়ায় 573। এই 573টা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা আমাদের লক্ষ্যমাত্রার মধ্যে আছে। রাতারাতি হবে না, ধাপে ধাপে হবে। এইখানে আমরা মুক্ত ভূমি নামে একটা আইডিয়া নিয়ে কাজ করছি। মুক্ত ভূমি, যে এটা একটা শহর, যে শহরের মধ্যে ন্যাচারাল সিটি, এটা একটা আইডিয়া, বিশাল আইডিয়া। পর্যায়ক্রমে প্রত্যেকটা আইডিয়াকে ভেঙে ভেঙে আমরা যথাসময়ে আলাপ করব। কারণ আল্লাহ না করুক, আমি যদি নাও থাকি বা আমরা যদি নাও পারি, কেউ না কেউ করে বাংলাদেশকে সুন্দর করুক, আমরা তাই চাই।
যদিও আপনাদের দোয়া থাকলে আমরা পারবো ইনশাল্লাহ, আমাদের সেই হিম্মত আছে, শুধু আপনাদের একটু কোঅপারেশন লাগে। কম্পোজারের আর একটা আইডিয়া হচ্ছে যে ধরেন আপনি অস্ট্রেলিয়ার পার্থে আছেন, অথবা আমেরিকার নিউ ইয়র্কে আছেন, অথবা ক্যালিফোর্নিয়ায় আছেন, অথবা ডালাস টেক্সাসে আছেন বা ডালাসে আছেন, হোয়াট এভার দ্য প্লেস ইজ, অথবা মিনেসোটায় আছেন, যেখানে থাকেন, অথবা আপনি ইউরোপে আছেন। আপনার মনে হলো, অথবা আপনি কানাডায় আছেন, আপনার মনে হলো আচ্ছা শেষ বয়সটা আমি টাকা পয়সা তো কম অর্জন করলাম না, আমি একটু আমার নিজের দেশের মাটিতে আমি একটু যথাযথভাবে শেষ জীবনটা যাপন করতে চাই, একটু শান্তিতে নিজের মাতৃভূমিতে বসবাস করতে চাই। এখন আপনি ওখানে বসেই আমাদের কম্পোজারে রিয়েল এস্টেটে পারচেস করতে পারবেন। এইটার জন্য আপনাকে কোনো বাড়তি হ্যাসেল পোহাতে হবে না। আমাদের অ্যাপসে ঢুকে আমাদের অ্যাপসে বসেই আপনি দেখতে পাবেন, ওই নিউ ইয়র্কে বসেই দেখতে পাবেন কোন জায়গার জমি কি অবস্থায় আছে, কেমন অবস্থা, এটা কি হবে না হবে, ডিটেইলটা দেখতে পাবেন। এই পর্যায়ের একটা আইডিয়া নিয়ে কাজ করছি। এখন এটার জন্য স্যাটেলাইটের সাপোর্ট থেকে শুরু করে অনেক কিছু লাগবে, সেইগুলো আমাদের বৃহত্তর পরিকল্পনার অংশ, কিন্তু আমরা ওই লেভেলে পৌঁছাতে চাই, সেটার জন্য আমরা কম্পোজারের জন্ম দিয়েছি। এরপরে আমরা যদি আমাদের চতুর্থ প্রতিষ্ঠানের কথা বলি, সেটা হচ্ছে স্কুল অফ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বলছি সোফিন ইন্টারন্যাশনাল ব্র্যাকেটে এসএফআই লিমিটেড। এখন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বা আর্থিক বুদ্ধিমত্তা এটা তো রাতারাতি ডেভেলপ করে না, কারণ দেখেন টাকা পয়সা একটা মিথ্যা, টাকা পয়সার বিষয়টা একটা মিথ্যা। আমাদের দেশের মানুষ আমরা বুঝতেও পারি না, আমাদের দেশের মানুষ না, পৃথিবীর মোস্ট অফ দ্য পিপল আমরা বুঝতে পারি না টাকা পয়সা বিষয়টা আসলে কি। একটু দেখেন, আমি প্রায়ই আলোচনা করেছি কিন্তু একেবারে লাইভে আজকে একটু দেখাই দেই যে সময়, শ্রম, মেধা, দক্ষতা, এই চারটা একত্রিত হয়ে টাকা ক্রিয়েট করে। আপনার সময় দিচ্ছেন আপনি, এই সময় টাকায় রূপান্তরিত হয়। তাহলে আপনার চোখ দেওয়া উচিত আমার সময়টা আমি কোথায় ব্যবহার করছি, আমার সময়ের আউটপুট কত, আমার সময়গুলোকে আমি আরো প্রোডাক্টিভ করে তুলতে পারি কিভাবে। আপনার টাকার দিকে নজর দেওয়া জরুরি নয়, আপনার নজর দেওয়া দরকার আমার 1 ঘন্টা সময়ের এখনকার মূল্য কত, এখনকার মূল্য 100 টাকা, এই 100 টাকাকে আমি 200 টাকায় পরিণত করতে পারলে আমার দৈনিক যদি আমি 10 ঘন্টাও কাজ করি, একটু বাড়িয়ে ধরলাম কারণ আমাদের জীবন এখন উন্নত করতে হলে একটু বাড়তি কাজ করতে হবে, তাহলে দৈনিক যদি 10 ঘন্টা কাজ করি, সপ্তাহে যদি 60 ঘন্টা কাজ করি, তাহলে আমার 60 ঘন্টার মূল্য 200 টাকা করে হলে 12,000 টাকা আমার সপ্তাহে আসবে, মাসে আসবে 4-12 48,000 টাকা, আপনার একটু ইনকাম বেড়ে গেল। এভাবে আপনার সময় বা আপনার যে সময়ের আউটপুট সেইটা টাকায় যেহেতু কনভার্টেড হয়, তাই সময়ের মূল্য বাড়াতে হবে। তারপরে কি শ্রম টাকায় কনভার্টেড হয়। একজন শ্রমিক রাস্তায় 36 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে হ্যামার দিয়ে রাস্তা ভাঙছে, তার ওইটা কাজ শেষে দিন শেষে তাকে 1000 টাকা দেওয়া হলো বা 500 টাকা দেওয়া হলো। এখন যদি 1000 টাকা দেওয়া হয়, এর মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো এই যে সে 10 ঘন্টা কাজ করেছে, 8 ঘন্টা কাজ করেছে, এটার মূল্য সে 1000 টাকা পেয়েছে। এই জায়গাটায় তার কি কি ব্যবহার হয়েছে? তার সময় আর শ্রম। তাহলে সময় আর শ্রম টাকায় কনভার্টেড হয়েছে। এবার যিনি মেধা খাটিয়ে কাজ করছেন, তিনি সময়, শ্রম, মেধা খাটিয়ে টাকা আয় করছেন। যিনি দক্ষ, কোনো একটা কাজে দক্ষতা রাখেন, ধরেন গ্রাফিক্সের কাজ পারে, ধরেন একজন দক্ষ মানুষ চুল কাটার কাজ পারে। আমরা বলছি বাংলাদেশে ঢাকা শহরেই প্রচুর পরিমাণে সেলুন আছে, যে সেলুনগুলোতে কারিগরের সংকট আছে। উন্নত দেশে সংকট আছে, দক্ষ মানুষের সংকট সব দেশেই আছে। ইদানিং সময়ে যেন আরো বেশি বেড়ে গেছে, কারণ সবাই মোবাইলের টুংটাং আওয়াজের মধ্যে এত বেশি নিবদ্ধ, এত বেশি মোবাইল ওরিয়েন্টেড, কাজ পারি না। মাস্টার্স কমপ্লিট করা ছেলে তেমন কোনো কাজ জানে না। অ্যাকাউন্টিং এ মাস্টার্স,
আমার মনে আছে আমি সেই প্রতিষ্ঠানে মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করতাম। তো আমি যেহেতু প্রথম জীবনে সায়েন্সের স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত, এরপরে গিয়ে আর্টসের স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্সে অনার্স। তো আমি ওই ছেলেকে বললাম, সে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, হয়তো আমার ভিডিওটা তার চোখেও পড়তে পারে। তো তাকে আমি বললাম করো, এই নাও ক্যাশ বুক, লেজার, স্টক বুক, এগুলো দিলাম। সে এগুলো কোথায় কি লিখতে হবে তা জানে না। বলছে স্যার আমি তো বাস্তব জীবনে এগুলো করিনি। আমি বললাম তাহলে কি পড়েছো? তা আমার তো বাস্তব জীবনে কাজ করতে গিয়ে, চাকরি করতে গিয়ে আমার যে কাজ ছিল, সেই কাজের বাইরে গিয়ে আমি এক প্রতিষ্ঠানে এই অ্যাকাউন্টস দেখা দেখির কাজ করতাম, ভাউচার টাউচার লিখতাম, ক্যাশ বুকে তুলতাম, সেটা লেজারে তুলতাম, তারপরে স্টক মেনটেন করতাম ম্যানুয়ালি। এগুলো করতে গিয়ে আমার এক্সপেরিয়েন্স হয়েছে। এখন তো সফটওয়্যারেই সব পারে, আপনি বলবেন সফটওয়্যারই সব পারে। তো সফটওয়্যারে শুধু পারলে হবে না, পাশাপাশি আপনার ম্যানুয়ালি জানা থাকলে আপনার অনেক কাজ সহজ হবে। কারণ সফটওয়্যার মিস্টেক করতে পারে, আপনি সেই মিস্টেকটা ধরতেই পারবেন না যদি আপনার ম্যানুয়ালি জ্ঞানটা না থাকে। তাহলে এই যে দক্ষ মানুষ তৈরি করা, এই দক্ষ মানুষ তৈরি করার জায়গাটা নির্ধারণ করবে এসএফআই। প্রথমে আর্থিক লিটারেসি দরকার, আর্থিক সাক্ষরতা দরকার। যেমন অ আ ক খ বর্ণ পরিচয় শিখি, ABCD শিখি, ওভাবে অর্থের বর্ণ পরিচয় হচ্ছে এটা। সময়, শ্রম, মেধা, দক্ষতা এগুলো টাকায় কনভার্টেড হয়। তাহলে আমরা আজকে এই লেকচার যারা শুনছি, ইউটিউবে ভিডিও হোক, ফেসবুকে যাক, যেখানে যত মাধ্যমে আমরা এই আলোচনাগুলো শুনবো, তাদের দায়িত্ব হবে এটাই যে আমি কতটা দক্ষ করতে পারি। কারণ আমার দক্ষতাই তো টাকায় রূপান্তরিত হবে। আমার টাকা আসবে কোত্থেকে? আমার দক্ষতা থেকে টাকা আসবে, আমার মেধার ব্যবহার থেকে টাকা আসবে, আমার শ্রম দেওয়ার ক্ষমতা থেকে টাকা আসবে। টাকার দিকে তাকালে টাকা টাকা, মনে করেন আপনি জব করছেন, টাকা টাকা টাকা, আল্লাহ আল্লাহ করে আমরা সুবহানাল্লাহ পড়ি না, তসবি টিভি, তসবির মতো করে আপনি টাকা টাকা করলেন, টাকা 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 আইবো না, আসবে না। তাহলে কি করতে হবে? আপনাকে ওই দক্ষতাগুলো অর্জন করতে হবে। তাহলে এসএফআই এর কাজ কি? এসএফআই এর কাজ হচ্ছে মানুষকে, এই যে আমরা দেখিয়েছি যে 1, 8, 64, 500, এই মোট 573টা এসএফআই শাখা আমরা করতে চাই বাংলাদেশে মিনিমাম, যেখান থেকে আমরা একটা সময় গিয়ে স্কুলিং সিস্টেমও চালু করে দেব। একদম বাচ্চা থেকে শুরু করে একদম ডক্টরেট, পোস্ট ডক্টরেট পর্যন্ত মানুষ তৈরি করার যাবতীয় কার্যাবলী আমরা আধুনিক মানুষ তৈরি করার জন্য কাজ করব। এই স্বপ্ন নিয়ে আমাদের এই এসএফআই এর যাত্রা শুরু। এরপরে যদি আমরা পরের প্রতিষ্ঠানটার কথা বলি, আইরোজ লিমিটেড। আইরোজের কাজ কি? একটু আইরোজটা দেখি। আপনারা হয়তো চিন্তা করছেন যে এইগুলো শুনে লাভ কি, একটু পরে বুঝতে পারবো, কিন্তু কথাগুলো শুনলে জানতে পারবো আমাদেরকে, আর জানতে পারলে সিদ্ধান্ত নিতে পারবো। আইরোজ এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স অ্যান্ড সফটওয়্যার। এটা শর্ট ফর্ম হচ্ছে আইরোজ। আইরোজ থেকে আমরা এখন এলএমএস অ্যান্ড লিন, এইটা আমরা তৈরি করছি। যদিও এলএমএসটা হচ্ছে এসএফআই এর প্রোডাক্ট। তার মানে আইরোজ আর এসএফআই এই দুইটার জন্য আমরা দুইটা টেকনোলজি ডেভেলপ করছি। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অনেক আছে, এসএফআই তে আমরা এমন একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছি যেখানে প্রচুর পরিমাণে কর্মসংস্থানও হবে। কারণ এই যে 573টা ব্রাঞ্চ, এই 573টা ব্রাঞ্চে যদি আমাদের 10 জন করেও হয়, তাও অন্তত 6000 মানুষের কর্মসংস্থান হবে। তারপরে যে পরিমাণ মানুষকে আমরা ট্রেন করব, তারা যে পরিমাণ কর্মকাণ্ড করবে, সেই কর্মকাণ্ড থেকে দেখা যাবে যে কয়েক লক্ষ, আমাদের সব মিলিয়ে 2030 পর্যন্ত টার্গেট হচ্ছে অন্তত পক্ষে 2 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। এটা হচ্ছে আমাদের লক্ষ্য, মিনিমাম। ম্যাক্সিমাম যত দূর যেতে পারে, কিন্তু মিনিমাম এই 2 কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এটা আমাদের ইনস্পিরেশন, এটা আমাদের মোটিভেশন, এটা আমাদের অভিষ্ট লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করছি। কেউ বিশ্বাস করুক আর না করুক, আত্মা থেকে বলছি, যারা এগিয়ে আসবেন, তারা যারা কাছে আছে তারা জানে যে আব্দুল মালেক স্বাধীন সাহেব কতটা আত্মা থেকে কথাগুলো বলছে। তার যাতনার জায়গাটা হচ্ছে এত বেকার, এই দেশটার কি হবে, এটাই আমাকে টানে, এর জন্য কাজে নেমেছি। আজকে পোস্টে লিখেছি যে টাকার জন্য নয়, মহত্তম লক্ষ্য পূরণের জন্য নেমেছি।
এটাই সেই মহত্তম লক্ষ্য বাংলাদেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট। আমরা লেয়ারিং করেছি যে ঘন্টায় কমপক্ষে 60 টাকা করে ইনকাম করবে সর্বনিম্ন পর্যায়ের ব্যক্তিটা, ঘন্টায় কমপক্ষে 60 টাকা ইনকাম করবে। এবং এভাবে যদি একটা পরিবারে 4 জন ব্যক্তি ইনকাম করে ঘরে বসে উপার্জন করতে পারবে, সেই রকম টেকনোলজি আমরা ডেভেলপ করছি এই এলএমএস সিস্টেমের মাধ্যমে। আর লিনটা কি, লিনটার ব্যাখ্যা আমরা আগের ভিডিওতে কিছুটা দিয়েছি, দেখে নিয়েন, দেখতে পাবেন। এরপরে আমাদের এফটি আসবে, এরপরে আমাদের টিএনএইচ অ্যাপ আসবে, যেখানে আমরা মাইসিলিয়াম নেটওয়ার্ক ব্যবহার করব। এরকম সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত 30টা টেকনোলজি, কোর টেকনোলজিও আছে এখানে, এগুলো তৈরি করার টার্গেট নিয়ে আইরোস আর আরেকটা কোম্পানি আছে মাইন্ডম্যাপ, এই দুইটা প্রতিষ্ঠান হচ্ছে টেক বেসড প্রতিষ্ঠান, আইরোস এবং মাইন্ডম্যাপ। মাইন্ডম্যাপে আমরা মাস্টার, ডক্টর বট এরকম দুইটা প্রোডাক্ট আমরা আনতেছি। মাইন্ডম্যাপের আরো অনেকগুলো প্রোডাক্ট অলরেডি আমাদের মার্কেটে চলছে। বিজনেস প্রসেস অটোমেশন, ওসিআর টেকনোলজি আছে, এটার সাথে এফটি মিলে অনেক বড় একটা কাজ হবে। তারপরে রিপোর্ট কলিং একটা প্রোডাক্ট আছে। এরপরে ময়না নাম দেওয়া হয়েছে, এই ময়না নামটা নিয়ে আমরা কাজ করছি। মানে আপনি এটা একটা অসাধারণ একটা ব্যাপার, পরে ব্যাখ্যা করব। তো এইরকম 7-8টা প্রোডাক্ট অলরেডি আছে। এগুলো নিয়ে আমাদের যিনি এমডি সাহেব আছেন মাইন্ডম্যাপের, জনাব সায়েন্টিস্ট শাখাওয়াত সাহেব, তার সাথে মিটিং আছে। তো মিটিং করে এটা নিয়ে আমাদের কাজ চলছে। তো 30 তারিখের পরে মানে আগামী পর্বে এইটা নিয়ে আপনাদের সাথে কিছুটা কথা বলবো। তো এরকম অনেকগুলো এক্সিস্টিং, এগুলো B2B, অর্থাৎ মাইন্ডম্যাপের প্রোডাক্টগুলো এখন যেগুলো এক্সিস্ট করছে সেগুলো হচ্ছে B2B, অর্থাৎ বিজনেস টু বিজনেস। আর আইরোজের প্রোডাক্টগুলো এখন যেগুলো আসতেছে সেটা হচ্ছে B2C, অর্থাৎ আমাদের বিজনেস থেকে একেবারে কনজিউমার পর্যায়ে এটা নিয়ে কাজ। তো এই যে এলএমএস আর লিন, এই দুইটা হচ্ছে আসমিয়া 1 এর প্রথম প্রোডাক্ট। এই দুইটার জন্যই আমরা 1 কোটি টাকা মার্কেট থেকে প্রথম আমরা ডিমান্ড করছি যে 1 কোটি টাকা আমরা নিলে যখনই আমাদের পূরণ হয়ে যাবে লক্ষ্যমাত্রা, আমরা মার্কেটে ঘোষণা দিয়ে বলবো যে আমাদের টার্গেট কমপ্লিটেড হয়ে গেছে, 1 নম্বর প্রজেক্ট অফ, 1 নম্বর প্রজেক্টে আর কেউ বিনিয়োগ করতে পারবো না। তো আরওআইটা কি সেটা পরে যাচ্ছি, আমি শুধু নামগুলো বলে যাই। তো এভাবে করে যদি আমি পরের ধাপে যাই, যে এরপরে দেখেন ট্যুরের ট্রিপ। আমরা মানুষ তো এক জায়গা থাকতে পারে না, মানুষ এমন একটা প্রাণী, গাছের মতো তো নয় যে এক জায়গায় গাছ দাঁড়ায় আছে, পাশের গাছটারে কইতেছে কি অবস্থা, কেমন আছো ডার্লিং। তো গাছ তো এইভাবে পাশাপাশি কথাও বলে না, এটা জানি তো আমরা। কিন্তু গাছেদের এই আলাপপাতি তো জায়গায় দাঁড়িয়েই না হয়, ওরা 100 কিলোমিটার দূরের গাছের সাথে পুষ্টি শেয়ার করতে পারে, মাটির তল দিয়ে কানেক্টিভিটি আছে তাদের। কিন্তু মানুষ তো আর ওরকম না, মানুষ তো এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করে। আবার মানুষ এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না, মানুষের মুভমেন্ট করতে হয়। এই জায়গাটায় দেখা যাচ্ছে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে করতে আজকে এমন একটা জায়গায় এসে যে অনেক দেশ আছে শুধু ট্যুরিজমের উপর নির্ভরশীল। আবার অনেক দেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি কলাপস করার কারণে পুরো অর্থনীতিতে ধস। যেমন নেপালে যদি এখন যেভাবে যে অবস্থা চলছে, এটা কন্টিনিউ করলে কি হবে, তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ধস নামলে তাদের পুরো অর্থনীতি ভেঙে তছনছ হয়ে যাবে। ইন্ডিয়াতেও একই ঘটনা ঘটছে, বাংলাদেশে তো বরাবরই ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলে কিছু গড়েই ওঠে নাই। অথচ আমাদের দেশের চাইতে ধরেন ঢাকা শহরের একেবারে ড্যাপের যদি ডিটেল এরিয়া প্ল্যানিং যদি আমরা দেখি, তাতে প্রায় 1427 বর্গ কিলোমিটার জায়গা। এর অর্ধেক হচ্ছে সিঙ্গাপুর, 729 বর্গ কিলোমিটার। সেই সিঙ্গাপুরে প্রতি বছর 1-2 কোটি মানুষ যায় ঘুরতে। তো এখন যদি 2 কোটি মানুষ যদি গড়ে যদি $2000 করে ব্যবহার করে, তাহলে 2 কোটি গুণ 2000, তাহলে $4000 কোটি। তো $4000 কোটি মানে কি একটু চিন্তা করেন, $100 কোটি 1 বিলিয়ন, তাহলে $40 বিলিয়ন মার্কেট তাদের। দরকার নেই একেবারে অ্যাকুরেট ডেটার, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তাহলে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা কত বড় চিন্তা করেন তো। আমাদের দেশে যে পরিমাণ সুজলা সুফলা দেশ, এখানকার মিঠা পানির যে মাছ, এখানকার যে উৎপাদন, অর্থাৎ এখানে যে পরিমাণ
একটা দেখেন না, একটা কাকে এসে একটা বিল্ডিং এর উপর একটু পায়খানা করলো, সেখানের থেকে যে কাকের পায়খানা থেকে একটা বট গাছ জন্মায়, একটা গাছ জন্মায়। কেন? কারণ মাটি এত উর্বর। এই উর্বর মাটিতে যে পরিমাণ শস্য টস্য হয়, তাহলে আমাদের এখানে কত ধরনের ট্যুরিজম ডেভেলপ করতে পারে, এবং সেই ট্যুরিজম থেকে কি পরিমাণ অর্থ আমাদের দেশে আসতে পারে। এইটার জন্য আমরা গঠন করেছি ট্যুরিজম মানে কি, সেখানে ট্যুর করার জন্য একটা ইনবাউন্ড আউটবাউন্ড একটা ট্যুর অপারেট করার জন্য একটা আয়োজনের ব্যাপার আছে। এইটা দেখছে ট্যুরের ট্রিপস। তারপরে কোথায় থাকবো, কিভাবে থাকবো, এইখানে একটা স্থাপনার ব্যাপার আছে, সেই জায়গাটা দেখছে হচ্ছে পিসোল। পিসোল আমাদের আর একটা প্রতিষ্ঠানের নাম। এইভাবে করে তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে। ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা কে দেখছে? সাফিউরি। তো এইভাবে করে সব মিলিয়ে, আর এই সামগ্রিক বিজনেস ব্যবস্থাপনার জন্য আমরা 500 পর্যটন সমবায় করতে চাই, যেটার মাদার প্রতিষ্ঠান হচ্ছে সিবিএম অর্থাৎ কমিউনিটি বিজনেস মডেল। এই মডেলে আমরা এই 573টা যে বলছি, এই 573টা বিজনেসকে অপারেট করার জন্য কমিউনিটি বিজনেস মডেল বলে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেটার মাধ্যমে আমরা টোটালটা অপারেট করতে চাই। এই আমি কিন্তু অলরেডি 11টা প্রতিষ্ঠানের বা 12টা প্রতিষ্ঠানের নাম বলে ফেলেছি। এবার আমি একটু ROI-টা ব্যাখ্যা করব। তার আগে এটা একটু ব্যাখ্যা করি যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা কি। আমাদের অলরেডি কম্পোজার এবং রিবর্ন থেকে আমরা ফর্ম করেছি, সেখানে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। আমরা করেছি কি, বিনিয়োগের জায়গাটা বিনিয়োগ আর স্ক্যাম অর্থাৎ যেটাকে বলা যেতে পারে জুয়া, এর মধ্যে মৌলিক পার্থক্য আছে। সবচেয়ে বড় মৌলিক পার্থক্যটা কি? বিনিয়োগটা হবে সবসময় লজিক্যাল, স্ক্যাম হবে ইললজিক্যাল। বিনিয়োগে স্বচ্ছতা থাকবে, স্ক্যামে অস্বচ্ছতা থাকবে। বিনিয়োগে রিস্ক থাকবে, স্ক্যামে প্রলোভন থাকবে, প্রলুব্ধকরণ বেশি থাকবে। বিনিয়োগে রিটার্নটা যৌক্তিক ওয়েতে আসবে, তাই স্ক্যামের মতো অত বিরাট কিছু মনে হবে না। কিন্তু স্ক্যামে একদম মনে হবে কি এই 6 মাসের দ্বিগুণ, এই টাইপের মনে হবে। আই এম সরি যে এখানে এমন অনেকে থাকতে পারি যাদের গায়ে লাগতে পারে আমার কথাগুলো, কিন্তু গায়ে লাগায় না। যেটা সত্য সত্য আমাকে বলতেই হবে। তাহলে বিনিয়োগের ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য লজিক্যাল সিকোয়েন্স বুঝবো। এখন বিনিয়োগটা কেন জরুরি, এই জায়গাটা আমি একটু বলে তারপরে আমি এই আমাদের টার্মিনোলজিগুলো একটু বলে আমার আলোচনা শেষ করব, প্রায় শেষ পর্যায়ে। দেখেন বিনিয়োগের ব্যাপারটা কি। আমাদের দৈনন্দিন খরচ আছে, রাইট? আমাদের জীবনে দৈনন্দিন খরচ। এখন দৈনন্দিন খরচ কত? ধরা যাক আপনার দৈনিক পরিবারে সব মিলিয়ে 2000 টাকা লাগে। এভাবে গড়ে 30 দিনে 60,000 টাকা লাগে। এখন আপনি বিনিয়োগ করবেন কেন? বিনিয়োগ করবেন এই কারণে যে আস্তে 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 আপনি প্রথম জীবনে কষ্ট করে একটু একটু করে বিনিয়োগ করলে ওই বিনিয়োগ থেকে ধরেন এখন আপনার মাসে বিনিয়োগ থেকে 5,000 টাকা আসে। ন্যায়সঙ্গতভাবে আসে, সুদ হিসেবে না, ন্যায্যভাবেই প্রফিট হিসেবে আসে, সুদ হিসেবে না, ন্যায্যভাবে প্রফিট হিসেবে আসে। কেন? কারণ আপনার বিনিয়োগকৃত টাকাটা আপনার হয়ে পরিশ্রম করে। কারণ ব্যবসায় টাকাও লাগে, শুধু আইডিয়া থাকলে হয় না, শুধু মডেলিং থাকলেই হয় না, ব্যবসার মূলধন লাগে। সেই মূলধনের জায়গাটা থেকে আপনি মূলধনের যোগানদাতা। আপনিও ছোটখাটো একটা বিনিয়োগ করেছেন মানে ওইখানে ওই মূলধনে, যেমন ধরেন আমাদের আসমিয়া প্রজেক্ট 1-এ 1 কোটি টাকা। এই 1 কোটির মধ্যে আমাদের 5 ধরনের বিনিয়োগের সুযোগ আছে। 10,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকা। এই যে 5 ধরনের অর্থাৎ বিগিনার, স্টার্টার, বিজনেস, অ্যাডভান্স এবং ভিআইপি, আমরা যে 5টা প্যাকেজ করেছি। কেন? যাতে করে যে যেই লেভেলেরই মানুষ হোক
সে যাতে ধীরে ধীরে বিনিয়োগটা করতে পারে। এবং মাইগ্রেশনের সুযোগ রেখেছি যে আপনি বিগিনার থেকে শুরু করেছেন, 10,000 দিয়ে শুরু করেছেন, পর্যায়ক্রমে আপনি আপগ্রেডেড হচ্ছেন, মাসে মাসে আপনি একটু একটু করে দিয়ে দিয়ে মাইগ্রেটেড হচ্ছেন। ডাউনগ্রেডেড হওয়া যাবে না, মাইগ্রেটেড হওয়া যাবে। তো সেটা আমি পরে শোনাবো, তার আগে এইটা বলছি যে আপনি 5,000 টাকা মাসে আপনার এখন ক্যাশ ইন করছে আপনার জীবনে, আপনার জীবনে ক্যাশ ইন করছে কত টাকা? 5,000 টাকা। তাহলে 60,000 টাকার মধ্যে 5,000 টাকা কত ভাগের এক ভাগ? 12 ভাগের এক ভাগ। তার মানে আপনি এখন আপনার জীবনে 12 ভাগের এক ভাগ নিশ্চিত জীবনযাপন করছেন। তাহলে আরো 12 গুণ টাকা আপনার মান্থলি আসতে হবে যদি আপনি একটা ফ্রিডম বা স্বাধীন জীবন চান। আপনি বিনিয়োগ করছেন, আপনার প্রফিট আসতেছে, প্রফিট আসতেছে, প্রফিট আসতেছে, এভাবে করে আপনি 5 বছরের মাথায় গিয়ে এমন পর্যায়ে গেলেন যে আপনার মান্থলি মিনিমাম ক্যাশ ফ্লো ইন হয় আপনার জীবনে 60,000 টাকা বিনিয়োগ থেকেই। আপনার বিনিয়োগকৃত টাকা থেকেই আপনার মাসে 60,000 টাকা আসে। তখন আপনি যদি অসুস্থ হয়ে পড়ে যান, বিছানায় থাকতে হয় 3 মাস, তখন আপনার পরিবারটা অনিরাপদ থাকবে না, জীবনটা স্বাভাবিক থাকবে। এর জন্যই মানুষ বিনিয়োগ করে, এর জন্যই বিনিয়োগ করা উচিত। কিন্তু সেই জায়গাটায় ইমোশনের চেয়ে ইন্টেলিজেন্স বেশি ব্যবহার করা উচিত, অর্থাৎ বুদ্ধিমত্তাকে বেশি ব্যবহার করতে হয়। আর সম্ভাবনা চিনতে পারার ব্যাপার, সম্ভাবনা চিনতে পারতে হয়। এই যে আমরা মার্কেটে 5 বছর আছি, এই যে 5 বছর আছি, সৎভাবে আছি বলেই হাজার হাজার কোটি টাকার মালিক হই নাই, কিন্তু অনেক ধরনের টেস্ট কেস ফেস করে করে, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা R&D করে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আজকের জায়গাটা এসেছি, যখন আমরা কনফিডেন্ট এনাফ টু টক উইথ ইউ গাইজ। আপনাদের সাথে কথা বলতে পারছি কেন? একেবারে উন্মুক্ত বাজারে কথা বলতে পারছি কেন? কারণ আমরা কনফিডেন্ট এনাফ যে উই ক্যান ডু ইট। আমরা এটা করতে পারবো, আপনাকে আমরা যথাযথভাবে প্রফিটেড করতে পারবো, এটাই আমরা কনফিডেন্ট বলে এই কথাটা বলছি। তাহলে এখন আমাদের বোঝা দরকার যে আমাদের এখানে বিনিয়োগ ম্যানেজমেন্টটা কিভাবে হতে পারে। মোটা দাগে যদি বলি তাহলে একটা প্রসেস হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে মিড টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট ফর্মে লিখছি, আর একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। এই শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ওপেন ডোর পলিসি ODP, আর একটা হচ্ছে ক্লোজ ডোর পলিসি বা CDP শর্ট ফর্ম। তাহলে শর্ট টার্ম ইনভেস্টমেন্টেও ওপেন ডোর পলিসি আছে। মানে কি? মানে হচ্ছে আপনি 2 থেকে 3 বছরের জন্য বিনিয়োগ করলেন, আপনি একটা ফর্মালাইজেশন পিরিয়ড থাকবে। প্রথম আসমিয়া 1 প্রজেক্টের ক্ষেত্রে 4 মাস হচ্ছে ফর্মালাইজেশন পিরিয়ড, কারণ আপনি টাকাটা দিলেন, সাথে সাথে ওটাকে হয়তো বিনিয়োগ করা যাচ্ছে না। বা আমরা যেহেতু এই ক্রাউড ফান্ডিং এর এই মডেলটা আমরা রিসেন্টলি শুরু করেছি, 1.5 মাস হলো, তাই আমরা প্রথম 4 মাসকে আমরা ফর্মালাইজেশন পিরিয়ড ধরেছি। এই 4 মাসের মধ্যে আমাদের ফর্মালাইজড হয়ে যাবে। 5ম মাস থেকে আমরা 1% করে প্রফিট দিতে থাকবো আপনার বিনিয়োগ যতটুকু তার এগেনস্টে। এভাবে করে পরবর্তী 20 মাস আমরা আপনাকে 1% করে যদি হয় তাহলে 20 মাসে 20% পাবেন। আর সব মিলিয়ে 24 মাস পরে আপনি 200% পাবেন, অর্থাৎ 1 কোটি টাকা দিয়েছেন, আপনি 2 কোটি টাকা পাবেন। তাহলে 200 আর 20 মিলে হচ্ছে 220%। এটা হচ্ছে ওপেন ডোর পলিসিতে। মানে আপনি 4 মাস পরে চাইলে টাকাটা রিটার্নও নিয়ে যেতে পারবেন, তবে আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনি যদি বিগিনার হয় তাহলে 10 কর্মদিবসের মধ্যে পাবেন, স্টার্টার যদি হয় 10 কর্মদিবসের মধ্যে পাবেন। যদি এর চেয়ে বড় হয়, অর্থাৎ 5 লাখ, 10 লাখ, 1 কোটি হয়, তাহলে সেক্ষেত্রে 3 মাস, 6 মাস, 1 বছরের একটা টাইম ফ্রেমে বাধা আছে। কারণ আপনি টাকাটা চাইলেন, আমার টাকাটা তো বিনিয়োগ করা, আমি তো হুট করে আপনাকে টাকাটা দিতে পারবো না। তাই যাতে করে এটা সিস্টেমেটিক ওয়েতে যায়, সেটা পুরোটাই আমাদের ফর্মে উল্লেখ করা আছে। সেইটার পিছনে আমরা চেক দেয়া থেকে শুরু করে অ্যাপ্লিকেশন অ্যান্ড এগ্রিমেন্ট ফর্মে আপনি যথাযথভাবে পড়ে বুঝে সাইন করবেন।
তারপরে হচ্ছে ডিড অফ এগ্রিমেন্ট হবে, যত ধরনের যা করা দরকার আপনার সিকিউরিটির জন্য তার সবগুলোই আমরা করেছি। এইভাবে করে আমরা একটা ট্রান্সপারেন্ট মুভমেন্ট চালাচ্ছি। আমরা আসমিয়া 1-এ হচ্ছে এলএমএস আর লিনটা নিয়ে কাজ করছি, পাশাপাশি কম্পোজার এবং রিবর্নের কিছু কার্যক্রম আছে যেখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করেছি। এর আগের যে ভিডিওটা অর্থাৎ আসমিয়ার কি কেন কিভাবে, এই ভিডিওটায় আপনারা দেখবেন যে আমি ওখানে ব্যাখ্যা করেছি আইসিটি 3565 মডেল। এইটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ মানি ফ্লো মডেলের একটা ব্যাপার। আগামীতে আমরা টিইউসি বা টিএনএইচ ইউনিক কার্ড, এইটা দিয়ে কিভাবে আমরা আমাদের কনজিউমার্স নেটওয়ার্ক গড়ে তুলছি, কি করছি না করছি, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনায় আনবো। তো আমি আজকে এতটুকু বলে শেষ করতে চাই যে বুদ্ধির সাথে যদি আমরা বিবেচনা করতে পারি তাহলে আরটিবি টিএনএইচকে আমরা নিশ্চয়ই একটা বিশ্বাসযোগ্য জায়গায় পাবো। আরটিবি টিএনএইচ যা বলে তাই করবে, ইনশাল্লাহ আপনাদের কারোর সাথে প্রতারণা করতে আমরা মার্কেটে আসিনি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।